আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা শিখব কিভাবে আমাদের সংখ্যা পদ্ধতির যোগ করতে হয়। সংখ্যা পদ্ধতির যোগ, বিয়োগ, গুণ, ভাগ এগুলো কিভাবে করতে হয়। কারণ সংখ্যা পদ্ধতির যোগ, বিয়োগ, গুণ, ভাগটা শেখা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যদি আমরা ঘয়ের অ্যান্সার করতে চাই। হ্যাঁ, তো সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগগুলো শেখার জন্য আমাদের প্রথমেই আমরা অবশ্যই ডেসিমেলের যোগ শিখব। তারপর আমরা বাইনারির যোগ শিখব, যোগ বিয়োগ, তারপরে অক্টাল এবং লাস্ট ওয়ান হেক্সাডেসিমেল। তো এই প্রত্যেকটা সংখ্যা পদ্ধতির জন্যই আমাদের যোগ বিয়োগ গুণ ভাগ এটা একটু শিখতে হবে। তো এটা আহামরি কিছুই না, তোমরা ছোটবেলা থেকে যা শিখে এসছো এখন আমরা তাই শিখবো, জাস্ট একটু পার্থক্য আছে। পার্থক্য নেই, মানে ছোটবেলায় তোমরা এই জিনিসটা জানতে না, এখন সেটা জানবে, এইটুকুই পার্থক্য, আর কিছুই না। তো আমরা ফার্স্ট অফ অল ডেসিমেলটা একটু দেখি। তোমরা নিশ্চয়ই ছোটবেলায় ডেসিমেলের যোগ বিয়োগ করে এসছো, তাই না? আচ্ছা, একটু দেখি ডেসিমেলের যোগটা কিরকম হয়। এটা তোমরা তোমাদের বাসার ছোট ভাইকেও যদি দাও করে দিতে পারবে। কিরকম? সাপোজ 513219। আচ্ছা বলো তো এই যোগটা কে না করতে পারে? 9 আর 3 কত? 11, তাই না? 12। 9 আর 3 12। তো এই 12 আমরা কত লিখি? 2। কেন 12 2 লিখি? এখানে 12 আমরা কেন লিখি না বলতে পারবা? হ্যাঁ, ছোটবেলায় আমরা কি শিখে এসেছি যে 9 আর 3 12, 12 2 হাতে আছে কত? 1। আচ্ছা, হাতের একটা আমরা কেন রাখি? এখানে তো হাতের বলতে কিছু নাই, অঙ্কের মধ্যে হাতে আবার কি? তো মূলত কথা হচ্ছে আমরা কেন 9 আর 3 12 2 লিখি? কারণ হচ্ছে 12 বলতে একটু খেয়াল করতো, এটা কিসের যোগ? এটা ডেসিমেলের যোগ, তাই তো? ডেসিমেলের বেস কত? 10। আর ডেসিমেলের সর্বোচ্চ সংখ্যা কত? 9, তাই না? 0 থেকে 9 পর্যন্ত। তার মানে ডেসিমেলের সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 9। তাহলে 9 আর 3 যে 12, ডেসিমেলে কি 12 বলতে কিছু আছে? নেই। ডেসিমেল তো 12 বলতে কিছু নেই, তাই না? ডেসিমেলের সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 9। তাহলে ডেসিমেলে যেহেতু 12 বলতে কিছু নেই, এই কারণে আমরা 12 লিখতে পারি না, এখানে 2 লিখতে হয়। আচ্ছা, মূলত কেন 2 লিখতে হয়? কারণ হচ্ছে 12 থেকে আমরা ডেসিমেলের বেস বাদ দিই, অর্থাৎ ডেসিমেলের বেস কত? 10। তাহলে 12 থেকে 10 বাদ দিলে কত হয়? 2। এই 2টা আমরা এখানে লিখি। কথা ক্লিয়ার? অর্থাৎ 9 আর 3 12। কিন্তু 12 আমরা 2 লিখি। কেন 2 লিখি? কারণ 12 বলতে ডেসিমেলে কিছু নাই। তাহলে 12 বলতে যেহেতু ডেসিমেলে কিছু নাই, তাহলে 12 থেকে আমরা কি বাদ দিব? ডেসিমেলের বেস। ডেসিমেলের বেস কত? 10। অর্থাৎ 12 থেকে আমরা 10 বাদ দিব। তাহলে 12 থেকে যদি আমরা 10 বাদ দেই, আমাদের থাকে কত? 2। এই 2টা আমরা এখানে লিখতে পারবো। আর কয়বার বাদ দিছি? একবার। এজন্য এই এক পাশেরটার সাথে যোগ করব, যেটা আমরা হাতে রাখি। কথা ক্লিয়ার? মানে হাতে যেটা রাখি এটা হচ্ছে মূলত আমরা কতবার বাদ দিছি বা কতবার বিয়োগ করছি ওইটা। অর্থাৎ আমরা যেহেতু একবার বিয়োগ করছি, এই এক আমরা পাশেরটার সাথে যোগ করব। অর্থাৎ 1 আর 1 2 আর 1 3। 3 তো ডেসিমেলে আছে, আছে না? তো আমরা 3 সরাসরি এখানে লিখে ফেলতে পারবো। কথা ক্লিয়ার? এবার হচ্ছে 5 আর 2 7। 7 ও ডেসিমেলে আছে, তার মানে আমরা এখানে 7 ও লিখে ফেলতে পারবো। দ্যাটস ইট। এই হচ্ছে আমাদের যোগ। মানে আমরা ছোটবেলায় এইটুকুই শিখেছি যে হাতে 1 রাখবো, কিন্তু হাতে একটা কেন রাখবো? এই কারণে রাখবো, কারণ ডেসিমেলে তো 12 বলতে কিছু নেই, এই কারণে আমরা 10 বাদ দিচ্ছি। আর কতবার বাদ দিচ্ছি? একবার, এই কারণে একটা হাতে রেখেছিলাম। কথা ক্লিয়ার? এইটুকু যদি জানো তাহলে তোমাদের এখানে ডেসিমেল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল সবগুলোর যোগ শেষ। এবার দেখো, যদি এইটুকু সবার ক্লিয়ার হয়ে থাকে তবে আমরা অবশ্যই পরের যোগগুলো আমরা করতে পারবো। চলো আমরা পরের গুলো একটু দেখি। ডেসিমেল আমরা করলাম, এবার হচ্ছে চলে যাই অক্টালে। বাইনারিটা একটু পরেই করব। হ্যাঁ, বাইনারিটা সবার শেষে করি। তাহলে অক্টালের যোগ যদি আমরা করি, দেখো তো অক্টালে কি হয় আমাদের? 2 1 7 3 7। এই দুটো যদি আমরা যোগ করি, কিন্তু অক্টালের যোগ। হ্যাঁ, তো এই দুটো যদি আমরা যোগ করি, 7 আর 7 কত? 14। বাট আমার একটু বলো তো, 14 বলতে অক্টালে কিছু আছে? 1 4 14। 14 বলতে অক্টালে কিছু আছে? নেই। অক্টালের সর্বোচ্চ সংখ্যা কত? 7। তাহলে যেহেতু 14 বলতে অক্টালে কিছু নেই, তাই আমরা এখানে 14 লিখতে পারি না। তো এখান থেকে আমাদের কি করতে হয়? অক্টালের যে বেস, অক্টালের বেস কত? 8। অক্টালের বেসটাকে বাদ দিতে হয়। তাহলে অক্টালের বেস আমরা 8 যদি এখান থেকে বাদ দেই, তাহলে থাকে কত? 4। সো না, 6। সো এখানে থাকে কত? 6। তো 6 আমরা এখানে লিখতে পারি, তাই তো? 6 তো লিখতে পারি, তাই না? কারণ কি? কারণ 6 অক্টালে আছে। কথা ক্লিয়ার? আচ্ছা, তো এবার এখানে যদি আমরা 6 লিখি, কতবার বাদ দিছি? একবার, তাই না? সো এই একটা আমরা হাতে রাখি, বা হাতে রাখা যে কথা, ওই পাশে যোগ করা একই কথা।
তো 3 আর 1 4 আর 1 5, সো 5 তো অক্টালে আছে, তাই না? সো এখানে আমরা 5 লিখে ফেলতে পারি এবং আর তো কিছু হাতে নাই, তো 2 2 নেমে যাবে। এই হচ্ছে আমাদের যোগ। এখানে আহামরি কঠিন তো কিছুই নেই, এই তো কথা। আচ্ছা, আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা চলে যাই হেক্সাডেসিমেলের যোগে। হেক্সাডেসিমেলের যোগ যদি আমরা করি, আচ্ছা আমরা একটা দশমিক সংখ্যার যোগ করি, কিরকম হয়? হেক্সাডেসিমেলের জন্য একটা দশমিক সংখ্যার যোগ করি, সরি ভগ্নাংশ সংখ্যা, কারণ দশমিক মানে তো ডেসিমেল, ডেসিমেলের বাংলা শব্দ হচ্ছে দশমিক। তো আমরা হেক্সাডেসিমেলের জন্য একটা যোগ করে দেখি কি অবস্থা। সো হেক্সাডেসিমেলের যোগগুলো কিরকম হয়? একই রকম, সাপোজ 2 7 2 a পয়েন্ট 5 a, এর সাথে আমরা কি যোগ করতে পারি? সাপোজ 9 b পয়েন্ট 1 a। আচ্ছা, একটু খেয়াল করো, এখানে যদি আমরা এই যোগটা করি, হ্যাঁ, a আর a, আমরা তো a আর a যোগ করতে পারবো না, এর ভ্যালুটা যোগ করতে পারবো, তাই তো? আচ্ছা, এর ভ্যালু কত তোমাদের নিশ্চয়ই মনে আছে, হেক্সাডেসিমেলে এর ভ্যালুটা কত? 10। তাহলে 10 আর 10 কত? 20। তো 20 তো আমরা এখানে লিখতে পারবো না, চাইলে লিখতে পারবো? পারবো না। কেন লিখতে পারবো না? কারণ হচ্ছে হেক্সাডেসিমেলে 20 বলতে কিছু নাই। হেক্সাডেসিমেলের সর্বোচ্চ সংখ্যা কত? হেক্সাডেসিমেলের সর্বোচ্চ হচ্ছে f, তাই তো? তো 20 তো আমরা লিখতে পারবো না। তো 20 থেকে কি করতে হবে? হেক্সাডেসিমেলের বেস বাদ দিতে হবে। হেক্সাডেসিমেলের বেস কত? 16। হেক্সাডেসিমেলের বেস হচ্ছে 16। তো এই 20 থেকে আমাদের কি করতে হবে? 16 বাদ দিতে হবে। তাহলে 20 থেকে যদি আমরা 16 বাদ দেই, কত হয়? 20 থেকে 16 বাদ দিলে 4। সো এই 4টা আমরা এখানে লিখতে পারবো এবং কয়বার বাদ দিছি? একবার। এই একটা হাতের একটা হবে। আচ্ছা, এবার আমাদের হাতে এক আছে, 5 আর 1 6 আর হাতের 1 কত হলো? 7। সো 7 তো আমরা লিখতে পারবো, কারণ কি? কারণ হেক্সাডেসিমেলে 7 আছে। সো আমরা 7 লিখতে পারবো। এবার কি এখানে পয়েন্ট ছিল, আমরা পয়েন্ট দিয়ে দিই। পয়েন্ট ছিল, আমরা পয়েন্ট দিয়ে দিই। আচ্ছা, সো এবার এর ভ্যালু কত? 10, বি এর ভ্যালু কত? 11। তাহলে 10 আর 11 কত হয়? 10 আর 11 21, তাই না? তো 21 কি আমরা লিখতে পারবো? না, 21ও আমরা লিখতে পারবো না। কেন লিখতে পারবো না? কারণ 21 বলতে হেক্সাডেসিমেলে কিছু নাই। তো আমাদের কি করতে হবে? 21 থেকে হেক্সাডেসিমেলের বেসটা বাদ দিতে হবে। তাহলে হেক্সাডেসিমেলের বেস কত? 16। 21 থেকে যদি আমরা 16 বাদ দেই, কত হয়? 17 18 19 20 21, তার মানে 5। তো এই 5 তো আমাদের হেক্সাডেসিমেল আছে, তো আমরা এই 5টা লিখতে পারবো। কয়বার বাদ দিছি? একবার। এই একটা আমরা হাতে রাখবো। তো 9 আর 2 10 আর 1 হাতের 1 কত? 11। তো 11 এর ভ্যালুটা কত হেক্সাডেসিমেলে? 10 11, তার মানে এ বি। এখানে 11 ভ্যালু হচ্ছে বি। আর 7, এখানে তো হাতে আর কিছু নাই, 7 নেমে যাবে। দ্যাট ইজ आवर आंसर। অর্থাৎ আমরা চাইলে কি হেক্সাডেসিমেল যোগ এভাবে করতে পারি। কথা ক্লিয়ার? মানে সবকিছু এক, জাস্ট আমাদের এক একটার ক্ষেত্রে বেজের ক্ষেত্রে পার্থক্য হবে, বাট সব নিয়ম সেম। আচ্ছা, এবার নিশ্চয়ই আশা করছি তোমরা সকলেই বাইনারিটা করতে পারবে। এবার নিশ্চয়ই তোমরা সকলেই বাইনারিটা করতে পারবে। তো একটা বাইনারি আমি লিখি 101110111111। তোমরা একটু ভিডিওটা পজ করে এই যোগটা করো, করার পরে আমার সাথে ম্যাচ করো হয়েছে কিনা সবার। তো হ্যাঁ, আমি শুরু করছি। এক আর এক যোগ করলে কত? 2। বাট 2 বলতে আমাদের বাইনারিতে কিছু আছে? নাই। সো 2 থেকে কি বাদ দিতে হবে? বাইনারি বেস বাদ দিতে হবে। একটু দুঃখিত, আমি হেক্সাডেসিমেলটা মুছতে ভুলে গেছি। এখানে আমি বাইনারি লিখে দিই। হ্যাঁ, বাইনারি বেস কত? বাইনারি বেস হচ্ছে 2। সো আমাদের কি করতে হবে এখানে? যেহেতু এক আর এক 2, বাট 2 তো আমাদের বাইনারিতে নাই, তো আমাদের কি করতে হবে? বাইনারি বেস 2, তো 2 থেকে 2 বাদ দিতে হবে। 2 থেকে 2 বাদ দিলে কত হয়? 0। তো আমাদের এখানে লিখে ফেলবো কত আমরা? 0। কয়বার বাদ দিছি? একবার। এর জন্য এই একটা পাশেরটার সাথে যোগ করতে হবে, অর্থাৎ এখানে যোগ করতে হবে। অর্থাৎ এক আর এক 2 আর হাতের 1 3। 3 ও তো বাইনারিতে নাই, সো 3 থেকে আমাদের বাইনারি বেস বাদ দিতে হবে। তাহলে 3 থেকে 2 বাদ দিলে 1। এই 1 আমরা এখানে লিখতে পারবো। কয়বার বাদ দিছি? একবার। এর জন্য এই একটা হাতে রাখবো বা পাশেরটার সাথে যোগ করব। তো এখানে কত হয়? এই হাতের 1 নেমে যাবে এখানে, তাই তো? আচ্ছা, এবার এক আর এক 2, আবারও 2, 2 থেকে 2 বাদ দিব, হবে 0। কয়বার বাদ দিছি? একবার। এর জন্য এই একটা হাতে রাখবো, আর হাতেরটা তো পাশেরটার সাথে যোগ হয়, তোমরা নিশ্চয়ই জানো। তাহলে এক আর এক 2 আর 1 হাতের 1 3। তাহলে কত হয়? 3 ও তো আমরা সরি, আমি এখানে যোগ করব না, আমি যোগ করব হচ্ছে এখানে। হ্যাঁ,
1 আর 1 2 আর হাতের 1 3, 3 থেকে 2 বাদ দিব কত হয় 1, লিখলাম 1, কয়বার বাদ দিছি একবার, এজন্য এই একটা পাশেরটার সাথে যোগ করব। 1 আর 1 2, আবার 2, 2 থেকে 2 বাদ দিব হবে 0, কয়বার বাদ দিছি একবার, এজন্য এই একটা পাশের সাথে যোগ করব। আবার 1 আর 1 2, 2 থেকে 2 বাদ দিব 0, এই একটা পাশের সাথে যোগ করব, এই এক নিচে নেমে যাবে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। অর্থাৎ আমরা বাইনারিতে চাইলে কিভাবে বাইনারিতেও এই সেম ভাবে আমাদের অঙ্কটা করে ফেলতে পারি। এবং এখন আমি একটা শর্টকাট টেকনিক শিখিয়ে দিচ্ছি, যেটার মাধ্যমে তোমরা চাইলে বাইনারি যোগটা খুব সহজেই করে ফেলতে পারো। আমি আরেকটা বাইনারি লিখে দিচ্ছি 10110.111 1101.110। এই হচ্ছে আমাদের বাইনারির যোগ। একটু খেয়াল করো, তোমরা নিশ্চয়ই সবাই জানো যে ডেসিমেলে 0 বাইনারিতে কত 0, ডেসিমেলে 1 বাইনারিতে কত 1, ডেসিমেলে 2 বাইনারিতে কত 10, ডেসিমেলে 3 বাইনারিতে কত 11। এইটুকু নিশ্চয়ই তোমরা সকলেই জানো, তাই না? আচ্ছা, এইটুকু জিনিস যদি সকলেই জানো তবে তোমরা কিন্তু এই যোগটা খুব ইজিলি করে ফেলতে পারবে। কিভাবে? 1 আর 0 যোগ করলে 1, 1 তো বাইনারিতে আছে, আমরা সরাসরি সুন্দর করে লিখে ফেলতে পারবো। এরপর 1 আর 1 2, 2 এর ভ্যালু কত 10, তো 10 আমরা 0 লিখবো, হাতে রাখবো 1, 10 0টা লিখবো আর হাতে রাখবো কত 1। এবার এই 1 1 আর হাতে 3, 3 এর ভ্যালু কত 1 1, সো 1 1 এর জন্য আমরা 1 লিখবো আর হাতে কত রাখবো 1 হাতে রাখবো। এবার এখানে দশমিক ছিল, আমরা দশমিকটা দিয়ে দিই, এখানে দশমিক ছিল, আমরা দশমিকটা দিয়ে দিই। হ্যাঁ, আমাদের হাতে কিন্তু 1 আছে, এই 1 আর হাতের 1 2, তো 2 মানে হচ্ছে কত 10, সো আমরা আবার এখানে 0 লিখে দিই, হাতে 1। এবার 1 আর হাতের 1 দুইটা মিলে কত হয় আবার 2, 2 এর হচ্ছে 0, হাতে আবার আমরা 1 রেখে দিব। এবার 1 আর 1 2, 2 আর হাতের 1 3, সো 3 এর ভ্যালু হচ্ছে 1 1, সো আমরা এখানে 1 লিখবো আর হাতে 1 রেখে দিব। এবার 1 আর হাতের 1 কত হয়েছে আবার 2, 2 2 এর ভ্যালু কত 1 0, আমরা লিখবো 0 হাতে আবার 1 রেখে দিব। এবার 1 আর হাতের 1 আবার 2, 2 এর ভ্যালু কত 1 0, সো আমরা এখানে 1 0 বসাই দিতে পারি, যেহেতু বামে আর কিছু নাই। সো এই হচ্ছে আমাদের রেজাল্ট। এভাবে চাইলে আমরা বাইনারিটা করে ফেলতে পারি। এই ছিল আমাদের বাইনারির যোগ। এখন আমরা চলে যাই বাইনারির বিয়োগে। আমরা বাইনারির বিয়োগটা কিভাবে করে ফেলতে পারবো, সরি সংখ্যা পদ্ধতির বিয়োগ। আমরা কি সবগুলো সংখ্যা পদ্ধতির জন্য আমরা বিয়োগ করব। এতক্ষণ আমরা সবগুলো সংখ্যা পদ্ধতি ডেসিমেল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল সবগুলোর জন্য যোগ করেছিলাম। এখন আমরা এই সবগুলোর জন্য বিয়োগটা সম্পন্ন করব। খেয়াল করো, আমরা সবার প্রথমে ডেসিমেলের বিয়োগটা করে ফেলি। হ্যাঁ, তো ডেসিমেলের বিয়োগটা যদি আমরা করতে চাই, সাপোজ তোমরা নিশ্চয়ই ছোটবেলায় ডেসিমেলের বিয়োগ করেছো, এখনো তোমাদের প্রয়োজন পড়ে। তো খেয়াল করো, 0 থেকে আমরা 9 বাদ দিতে পারি পারি না। ছোটবেলায় মনে আছে কি করতাম, 0 থেকে 9 বাদ দিতে পারি না, তো কি করতাম 0 কে 10 ধরতাম, তো 10 থেকে 9 বাদ দিতাম, 10 থেকে 9 বাদ দিলে কত হয় 1। তারপরে কি এই 1 কি করতাম নিচেরটা নিচে নামাইতাম, অর্থাৎ এখানে বলতাম 1 আর 1 2, আর এটাকে যেহেতু 1 থেকে 2 বাদ দেওয়া যায় না, আমরা কি করতাম এটাকে 11 ধরতাম, তারপরে 11 ধরে এখান থেকে 2 বাদ দিতাম, তো হয়তো 9। তারপরে কি করতাম এই একটাকে আবার এখানে নামাইতাম, তারপর 2 থেকে 1 বাদ দিতাম, হয়তো 1, এইভাবে করতাম, তাই না? আচ্ছা, আমার একটু বলো তো, এখানে যে 0 থেকে 9 বাদ দেওয়া যায় না, তো এখানে আমি 1 আনতাম কই থেকে, এখানে আমি 10 কই থেকে নিয়ে আসতাম, এখানে আমি 10 আনতাম, হচ্ছে আমাদের ডেসিমেলের বেজ হচ্ছে 10, এখান থেকে আমরা নিয়ে আসতাম এখানে 10, যেহেতু 0 থেকে 9 বাদ দেওয়া যায় না, তো আমরা কি করতাম ডেসিমেলের বেজ 10, এই 10টাকে আমরা এখানে ধরতাম। কথা বুঝছো? এইটুকু যদি জানো তবে আমাদের সংখ্যা পদ্ধতির বিয়োগ শেষ। যদি এইটুকু বুঝতে পারো যে আমরা 0 থেকে 9 বাদ দেওয়া যায় না, তো আমরা কি করি এই 0 তে আমরা 10 যোগ করি। ঠিক আছে, কেন 10 যোগ করি? কারণ আমরা ডেসিমেলের যোগ করছি, এই কারণে আমরা 10 যোগ করি। এখন তোমাদেরকে একটা নতুন যোগ বিয়োগ দেই, সাপোজ 13129। হ্যাঁ, এই বিয়োগটা যদি আমরা করতে চাই, খেয়াল করো 1 থেকে 9 বাদ দেওয়া যায় যায় না, তো আমাদের কি করতে হয় আমাদের পাশের ঘর থেকে বেজ আনতে হয়। এই যে পাশের ঘর থেকে বেজ আনবো আমরা, হ্যাঁ, মানে এই 3 থেকে একটা বেজ এখানে নিয়ে আসবো। আচ্ছা, আমার একটু বলো তো, এখানে বেজ আনা মানে কত আনা? নিশ্চয়ই 10 আনা। এখন সবার মনে নিশ্চয়ই প্রশ্ন আসতেছে যে
ভাইয়া এখানে 3 তে 10 আছে কিভাবে? তোমরা ছোটবেলায় স্থানীয় মান করেছো নিশ্চয়ই। 3131, এই 1 এটার স্থানীয় মান কত? একক, তার মানে 1। এই 3 এটার স্থানীয় মান কত? দশক, তার মানে 3 ইন্টু 10। এই 1 এটার স্থানীয় মান কত? 100 বা শতক, তাই তো? তোমাদের নিশ্চয় মনে আছে যে আমরা স্থানীয় মান করেছিলাম কিভাবে? 131 এর এটা হচ্ছে একক, তার মানে এখানে একটা একক আছে। এটা হচ্ছে দশক, তার মানে এখানে তিনটা দশক আছে। এটা হচ্ছে শতক, তার মানে এখানে একটা শতক বা 100 আছে। আচ্ছা একটু খেয়াল করো, আমরা এখন এখানে এখানে কি আছে? এখানে তিনটা দশক আছে না? আমরা এইখান থেকে একটা দশক এখানে নিয়ে যাব, অর্থাৎ একটা বেজ। তাহলে এখান থেকে একটা দশক নিয়ে গেলে এখানে কত হবে? 11। 10 আর 1 11। 11 থেকে আমরা চাইলে 9 বাদ দিতে পারবো। তাহলে 11 থেকে 9 বাদ দিলে কত হয়? 2। তাহলে এখান থেকে একটু খেয়াল করো, এখানে ছিল তিনটা দশক, আমরা একটা নিয়ে গেছি, তাহলে কয়টা বাকি হলো? দুইটা। দ্যাট মিন্স এখানে 3 ছিল, এখানে হয়ে যাবে 2। অর্থাৎ আমরা এটাকে সহজে এভাবে বলতে পারি যে এখানে কি হয়ে যাবে? এখানে এবার এখানে হয়ে যাবে 2। তোমরা চাইলে কলম দিয়ে পেন্সিল দিয়ে এটাকে উপরে লিখে নিতে পারো অঙ্ক করার সময়, তাহলে তোমাদের ঝামেলা কম হবে বা জিনিসটা মনে থাকবে। এখান থেকে তুমি কি করছো? এখান থেকে একটা বেস এখানে নিয়ে গেছো। তাহলে এখানে ছিল 3, হয়ে যাবে কত? 2। এবার খেয়াল করো, 2 থেকে 2 বাদ দিলে এবার কিন্তু তোমরা 3 থেকে 2 বাদ দিতে পারবে না, তোমাদের অবশ্যই 2 থেকে 2 বাদ দিতে হবে। তার কারণ এখানে 3 ছিল, তুমি একটা দশক নিয়ে যাওয়ার পরে এটা কত হয়ে গেছে? 2 হয়ে গেছে। তো 2 - 2, তাহলে 2 থেকে 2 বাদ দিলে কত হয়? অবভিয়াসলি 0। এখানে তোমরা লিখতে পারবে 0, আর এখানে যেহেতু কিছু নাই আমরা এখানে 1 লিখে ফেলতে পারবো। আশা করি সবাই বুঝতে পেরেছো। তো এবার আমি নতুন আরেকটা তোমাদেরকে দিচ্ছি, তোমরা একটু ভিডিওটা পজ করে তোমরা একটু অঙ্কটা করো, দেখো পারো কিনা। 311,218। তোমরা ভিডিওটা পজ করে এই অঙ্কটা একটু করো, দেখো তোমাদের আমার সাথে ম্যাচ করে কিনা। হ্যাঁ, আমি এখন করে দিচ্ছি। 1 থেকে 8 বাদ দেওয়া যায়? যায় না। তাহলে আমরা কি করব? আমরা পাশের ঘর থেকে বেজ নিয়ে আসবো। তাহলে পাশের ঘরে বেজ আছে, আছে না? অবশ্যই আছে। তাহলে পাশের ঘর থেকে আমরা বেজ নিয়ে আসবো এখানে। তাহলে পাশের ঘর থেকে বেজ আনা মানে কত নিয়ে আসা? 10 নিয়ে আসা। তো এখানে 10 আনলে কত হয়? 11। তাহলে 11 থেকে 8 বাদ দিলে কত হয়? 9 10 11, তার মানে 3। এবার আমরা এই ঘর থেকে বেজ নিয়ে আসছি এই ঘরে, এই ঘর থেকে আমরা বেজ নিয়ে আসছি এই ঘরে, অর্থাৎ এই ঘরে একটা দশক ছিল, আমি একটাই নিয়ে আসছি, তার মানে এখন কত হয়ে গেছে? 0 হয়ে গেছে, মানে 1 কমে গেছে। তাহলে 0 থেকে 1 বাদ দেওয়া যায়? যায় না। তাহলে আমাদের আবার বেজ প্রয়োজন। তাহলে আমরা আবার পাশের ঘরের দিকে তাকাবো, এখান থেকে এবার বেজ আনবো এই ঘরে, অর্থাৎ এইবার এই ঘরে কত হবে? এই ঘরে 0 হবে না। এবার এই ঘরে আমরা যেহেতু এখান থেকে বেজ নিয়ে আসছি, তার মানে এবার এই ঘরে হয়ে যাবে কত? 10। আবার কেউ বলো না যে ভাইয়া এখানে 10 আসছে, 10 আর 1 11 হবে না, এই এক তো আমরা আগেই এই ঘরে নিয়ে গেছি, এখন এখানে কত হবে? 10। 10 থেকে একবার দিলে কত হয়? 9। এইবার এই ঘর থেকে নিয়ে গেছি, তার মানে এই ঘরে বেস কমে গেছে না? তাহলে ছিল 3, হয়ে গেছে কত? 2। এবার 2 থেকে 2 বাদ দিলে 0, এটা আমাদের লেখার প্রয়োজন নাই। দ্যাট মিন্স আমাদের এই 93 হচ্ছে কি রেজাল্ট। ঠিক আছে, আশা করি তোমরা ডেসিমেলের যুগটা বুঝতে পেরেছো। যদি ডেসিমেলের যুগটা তোমরা বুঝতে পারো, তাহলে এবার আমরা চলে যাই অক্টালের যুগে। বাইনারিটা আমরা সবার শেষে করব। তো অক্টালের যুগ, হ্যাঁ সরি, অক্টালের বিয়োগ করব আমরা। অক্টালের বিয়োগ যদি আমরা করি, খেয়াল করো, এই বিয়োগটা যদি আমরা করতে চাই, 0 থেকে 7 বাদ দেওয়া যায়? বাদ দেওয়া যায় না। তাহলে আমরা কি করব? পাশের ঘর থেকে বেজ নিয়ে আসবো। তাহলে পাশের ঘর থেকে বেজ নিয়ে আসবো, এইখান থেকে আমরা এখানে বেজ আনবো। তাহলে এখান থেকে এখানে বেজ আনা মানে কত আনা? অক্টালের বেজ কত তোমরা নিশ্চয়ই জানো, অক্টালের বেজ হচ্ছে 8। তাহলে এই ঘর থেকে এখানে বেজ নিয়ে আসা মানে কত নিয়ে আসা? 8 নিয়ে আসা। তাহলে এখানে যদি 8 নিয়ে আসো, এখান থেকে 8 এখানে নিয়ে আসছো, মানে বেজটা নিয়ে আসছো, তাহলে এই ঘরটা হয়ে যাবে কত? 1 কমে যাবে, তার মানে ছিল 1, হয়ে যাবে 0। এবার এখানে 8 চলে আসবে, তাহলে 8 থেকে 7 বাদ দিলে কত হয়? 1। এবার এই ঘরে হয়ে গেছে 0। তো 0 থেকে 2 বাদ দেওয়া যায়? যায় না। আমরা আবার পাশের ঘর থেকে বেজ নিয়ে আসবো, এইখান থেকে আমরা আবার এখানে বেজ আনবো। তাহলে এখান থেকে যদি বেজ এখানে নিয়ে আসি, কত আসবে? 8 আসবে। 8 থেকে 2 বাদ দিয়ে 6, আর এখান থেকে বেজ নিয়ে গেছি, তার মানে এটা হয়ে যাবে কত? 1। আর নিচে কিছু নাই যেহেতু 1 1 ই নেমে যাবে। এই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো এইভাবে আমরা চাইলে অক্টালের বিয়োগ করতে পারবো। এবার চলে যাই আমরা হেক্সাডেসিমেলের বিয়োগে। আশা করি হেক্সাডেসিমেলের বিয়োগটা সবাই করতে পারবে, কারণ সেম রুল, সেম নিয়ম, সেম ভাবেই করতে হয়। জাস্ট আমরা বেজ নিয়ে আসি পাশের ঘর থেকে, ওই বেজটা আমরা
এক এক সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে এক এক ভাবে নিয়ে আসবো। যেমন ডেসিমেলের ক্ষেত্রে আমরা 10 আনবো, বাইনারির ক্ষেত্রে 2, হেক্সাডেসিমেলের ক্ষেত্রে 16, অক্টালের ক্ষেত্রে 8। এটাই পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। যোগ এবং বিয়োগের ক্ষেত্রে আর কোনো পার্থক্য নেই, জাস্ট বেজের পার্থক্য। এখন যদি আমরা একটা হেক্সাডেসিমেলের বিয়োগ করি, হেক্সাডেসিমেলের বিয়োগ যদি এখন আমরা করি, একটু খেয়াল করো, একটা হেক্সাডেসিমেল ভ্যালু হচ্ছে 5 1a 2 3 5। এটা হচ্ছে একটা হেক্সাডেসিমেল ভ্যালু, এবং হেক্সাডেসিমেলের বেজ হচ্ছে 16, এটা আমরা সবাই জানি। তাহলে খেয়াল করো 2 থেকে 5 বাদ দেওয়া যায়? অবভিয়াসলি যায় না। তো 2 থেকে যদি আমরা 5 বাদ দিতে চাই কি করতে হবে? 2 থেকে তো 5 বাদ দেওয়া যায় না, তার মানে পাশের ঘর থেকে বেজ আনতে হবে। এই পাশের ঘর থেকে বেজ আমরা নিয়ে আসলাম, তো পাশের ঘর থেকে বেজ নিয়ে আসলাম, পাশের ঘরে কত আছে? a আছে। তাহলে এখান থেকে বেজ যদি আমরা এখানে নিয়ে আসি কত আসবে? 16 আসবে, কারণ হেক্সাডেসিমেলের ক্ষেত্রে বেজ আনা মানে কত আনা? 16 নিয়ে আসা। তাহলে এখান থেকে যদি 16 নিয়ে আসি, তাহলে 16 আর 2 কত হয়? 18। 18 থেকে আমরা চাইলে 5 বাদ দিতে পারবো। 18 থেকে যদি আমরা 5 বাদ দেই কত আসে আমাদের? 18 থেকে 5 বাদ দিলে 13 আসে। কিন্তু হেক্সাডেসিমেলের 13 এর ভ্যালু কত? 10 11 12 13, অর্থাৎ a b c d। তার মানে এখানে আসবে কত? d। এবার খেয়াল করো, এখান থেকে আমরা বেজ নিয়ে গেছি, তাহলে এখানে ছিল a, 1 কমে যাবে না? তাহলে 1 যদি কমে যায় তাহলে কত হয়? a এর ভ্যালু হচ্ছে 10, 1 কমে গেলে কত হয়? 9 হয়ে যাবে। অর্থাৎ এখানে হয়ে যাবে কত এবার? 9। কথা ক্লিয়ার? এখানে হয়ে যাবে 9। এবার 9 থেকে 3 বাদ দেওয়া যায়? অবশ্যই দেওয়া যায়। তাহলে 9 থেকে 3 বাদ দিলে কত হয়? 6। 6 আমরা লিখতে পারবো। এবার 5 ছিল, 5 এর 5ই নেমে যাবে। এটাই হচ্ছে आंसर। এই তো আমাদের হেক্সাডেসিমেলের বিয়োগ। তো এখানে আহামরি তো কিছুই নেই, সবকিছু সেম, আগের মতোই, সবকিছু আগের মতোই, জাস্ট আমরা কি বেজের জায়গায় পার্থক্য। হেক্সাডেসিমেলের ক্ষেত্রে 16, অক্টালের ক্ষেত্রে 8, এইটুকুই, আর তো কোনো পার্থক্য নেই। এবার আশা করি তোমরা সকলেই বাইনারিটা করতে পারবে। বাইনারি যদি আমরা করি, এবার বাইনারি বিয়োগ কি হবে? একই রকম, কোনো পার্থক্য নেই। আচ্ছা, খেয়াল করতো, আমরা 1 থেকে 1 বাদ দিতে পারি, অবশ্যই দিতে পারি। তাহলে 1 থেকে 1 বাদ দিলে কত হয়? 0, বসায় দিলাম। 0 থেকে 1 বাদ দিতে পারি? পারি না। কারণ কি? কারণ 0 ছোট, 1 বড়। তো 0 থেকে যেহেতু 1 বাদ দিতে পারি না, আমরা পাশের ঘর থেকে বেজ আনবো। আর পাশের ঘর থেকে বেজ আনা মানে কত আনা? বাইনারির ক্ষেত্রে অবভিয়াসলি 2 আনা। তাহলে এখান থেকে বেজ আমরা এখানে নিয়ে আসবো, মানে এখানে চলে আসবে 2, এটা হয়ে যাবে কত? 1 কমে যাবে, তার মানে 1 ছিল, হয়ে যাবে 0। তাহলে 2 থেকে 1 বাদ দিলে কত হয়? 1। এবার এটা হয়ে গেছে 0, 0 থেকে 0 বাদ দিলে কিছুই নেই, 0। এবার এখানে 1 থেকে 1 বাদ দিলে 0, 0 থেকে 1 বাদ দেওয়া যায়? যায় না। তাহলে আমরা কি করব? পাশের ঘর থেকে বেজ আনবো। তাহলে পাশের ঘর থেকে বেজ আনা মানে 2 আনা, অর্থাৎ 2 থেকে 1 বাদ দিলে 1। এখান থেকে বেজ নিয়ে গেছি, তার মানে এটা হয়ে যাবে 0। 0 আর লিখতে হবে? লিখতে হবে না। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের বাইনারি, অক্টাল, ডেসিমাল এবং হেক্সাডেসিমালের যোগ বিয়োগ। ঠিক আছে? তো এইটুকু যদি আমরা পারি, আমরা অবশ্যই ঘয়ের অ্যান্সার কিন্তু করতে পারবো। ঠিক আছে? আচ্ছা, ভাগ এবং গুণটা আমাদের আপাতত প্রয়োজন নেই। আমাদের এইচএসসি সিলেবাসে আমাদের অঙ্ক করার জন্য ভাগ আর গুণটা তেমন প্রয়োজন, গুরুত্বপূর্ণ না। তো তাইলে ওইটা তোমরা করতে পারো, খুবই ইজি। আমরা গতানুগতিক যেভাবে গুণ ভাগ করি ওইটাও সেম, কোনো পার্থক্য নেই। ঠিক আছে? নেক্সট টপিকে যাওয়ার আগে আমরা একটু দেখি যে আমরা তৃতীয় অধ্যায়ের জন্য, অর্থাৎ সংখ্যা পদ্ধতির জন্য আমরা কি কি শিখেছি। হ্যাঁ, আচ্ছা, দেখো একটু, 1 নম্বরে আমরা কি শিখেছি? আমরা হচ্ছে সংখ্যা পদ্ধতির রূপান্তর শিখেছি, তাই না? আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তর শিখেছি। তারপর কি শিখেছি? আমরা হচ্ছে সংখ্যা পদ্ধতির জন্য যোগ বিয়োগ গুণ ভাগ শিখেছি। আমরা সংখ্যা পদ্ধতির যোগ বিয়োগ শিখেছি। আচ্ছা, একটু খেয়াল করো, আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তরের মধ্যে নিশ্চয়ই অনেক কিছু শিখেছি। কিভাবে ডেসিমাল থেকে অক্টাল করতে হয়, কিভাবে অক্টাল থেকে ডেসিমাল করতে হয়, কিভাবে ডেসিমাল থেকে বাইনারি করতে হয়, কিভাবে বাইনারি থেকে ডেসিমাল করতে হয়, ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল, হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল। তারপরে আমরা শিখেছি কি অক্টাল থেকে কিভাবে বাইনারি করতে হয়, বাইনারি থেকে কিভাবে অক্টাল করতে হয়, তারপর বাইনারি থেকে কিভাবে হেক্সাডেসিমাল করতে হয়, এবং হেক্সাডেসিমাল থেকে কিভাবে বাইনারি করতে হয়। আমরা এই রূপান্তরগুলো শিখে এসেছি, এবং আমরা এগুলো শিখেছি কিভাবে একটা ভগ্নাংশ সংখ্যা থেকে ভগ্নাংশ সংখ্যাকে কিভাবে এক সংখ্যা পদ্ধতি থেকে আরেক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করা যায়। এই রূপান্তরগুলো আমরা গত লেকচারগুলোতে শিখে এসেছি, এবং
এছাড়াও আমরা আরো যা শিখেছি তা হচ্ছে সংখ্যা পদ্ধতি, যোগ বিয়োগ। হ্যাঁ, তো এই জিনিসগুলো যদি সকলের ক্লিয়ার থাকে তবে এখন আমরা যে টপিকটা শিখতে যাব সেটা আমাদের সবার জন্য ক্লিয়ার হয়ে যাবে। এবং এখন আমরা যে টপিকটা শিখবো এই টপিকটা যদি সকলেই বুঝতে পারো তবে আমরা সবাই সৃজনশীল অ্যান্সার করতে পারবো। মানে এই তৃতীয় অধ্যায় থেকে যে কোনো সৃজনশীল আসুক না কেন তোমাকে কেউ আটকাতে পারবে না, ঠিক আছে? তো চলো আমরা নেক্সট টপিকটা শুরু করে দিই। আমাদের এখন যে টপিকটা শিখতে হবে সেটা হচ্ছে ঋণাত্মক সংখ্যার বাইনারি মান। হ্যাঁ, তোমরা সবাই জানো নিশ্চয়ই, বা না জানলেও আজকে থেকে জেনে নাও যে কম্পিউটার বিয়োগের কাজ করতে পারে না। কম্পিউটার কেন বিয়োগের কাজ করতে পারে না সেটা আমরা জানবো 3.2 এ গিয়ে, মানে ডিজিটাল ডিভাইসে গিয়ে। কিন্তু আপাতত জেনে নাও যে কম্পিউটার বিয়োগের কাজ করতে পারে না। কম্পিউটার কখনোই বিয়োগ করতে পারে না। কম্পিউটার জাস্ট যোগ, গুণ এবং পূরকের কাজ করতে পারে। কম্পিউটার কিন্তু বিয়োগের কাজ করতে পারে না। তো কম্পিউটার যেহেতু বিয়োগের কাজ করতে পারে না, তাহলে কি তুমি কম্পিউটার দিয়ে বিয়োগ করতে পারো না? কম্পিউটার মানে কি? কম্পিউটার মানে তো গণনাকারী যন্ত্র, তাই তো? তো গণনাকারী যন্ত্র কোনগুলা? ক্যালকুলেটর। তো সে নিজেও একটা কম্পিউটার। তো এখন তুমি কি ক্যালকুলেটরের মাধ্যমে বিয়োগ করতে পারো না? অবশ্যই করতে পারো। তাহলে সে কিভাবে করতেছে? সে তো বিয়োগের কাজ করতে পারে না। সে কিভাবে করতেছে? সে করতেছে এইভাবে। একটু খেয়াল করো। আমরা যদি কোনো একটা সংখ্যা লিখি, সাপোজ 50, এ থেকে যদি আমরা 25 বাদ দেই, দেখো তো রেজাল্ট কত আসে? 25। অর্থাৎ 50 থেকে 25 বাদ দিলে 25 থাকে। এটা তো আমরা করছি, বাট কম্পিউটার তো এটা করতে পারে না। কম্পিউটারের কাজ কি? কম্পিউটার কি করে? কম্পিউটার হচ্ছে এই যে 50 বা 50 এই 50 থেকে সে কি করে? সে হচ্ছে একটা ঋণাত্মক 25 যোগ করে। একটু খেয়াল করো, একটা ধনাত্মক সংখ্যার সাথে সে একটা ঋণাত্মক সংখ্যাকে যোগ করে। একটা ধনাত্মক সংখ্যার সাথে একটা ঋণাত্মক সংখ্যাকে যোগ করে। তো যোগ করা, দেখো তো এটার ভ্যালু তো 25, তাই না? প্লাসে মাইনাসে মাইনাস। অর্থাৎ আমরা যদি 50 থেকে 50 এর সাথে -25 যোগ করি, আমাদের ভ্যালুটা আছে কত? 25। অর্থাৎ কম্পিউটার কিন্তু এইভাবেই বিয়োগের কাজ করে থাকে। কম্পিউটার কিন্তু সরাসরি বিয়োগ করতে, এইভাবে কম্পিউটার বিয়োগ করতে পারে না। তাকে বিয়োগের কাজটা করাইতে হয় এইভাবে। অর্থাৎ সে একটা ধনাত্মক সংখ্যার সাথে একটা ঋণাত্মক সংখ্যাকে যোগ করে। যোগ করলেই হচ্ছে সে বিয়োগফল পেয়ে যায়। কথা ক্লিয়ার? অর্থাৎ কম্পিউটার বিয়োগ করে কিভাবে? যোগের মাধ্যমে। কম্পিউটার বিয়োগ করে যোগের মাধ্যমে, ঠিক আছে? তো এখন যেহেতু কম্পিউটার যোগের মাধ্যমে বিয়োগ করে, তাহলে এই যোগের মাধ্যমে বিয়োগ করার জন্য কম্পিউটারের কি প্রয়োজন? একটা ঋণাত্মক সংখ্যার প্রয়োজন। কথা ক্লিয়ার? তার কি প্রয়োজন? ঋণাত্মক সংখ্যা প্রয়োজন না? আজকে আমরা যে টপিকটা শিখবো সেটা হচ্ছে ঋণাত্মক সংখ্যাকে কিভাবে বাইনারিতে রূপান্তর করতে হয়। আমরা সবাই নিশ্চয়ই এতদিন যা শিখেছি তা সবগুলোই ছিল কি? ধনাত্মক সংখ্যা। কিন্তু আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে একটা ঋণাত্মক সংখ্যাকে কিভাবে বাইনারিতে রূপান্তর করতে হয়, ঠিক আছে? তাহলে চলো আমরা শুরু করে দিই যে ঋণাত্মক সংখ্যার বাইনারি মান নির্ণয়। আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ঋণাত্মক সংখ্যার বাইনারি নির্ণয়। আচ্ছা, একটু ভালোভাবে মনোযোগ দাও। সাপোজ -15, এটা এটা হচ্ছে ডেসিমেলে। একে যদি আমরা বাইনারিতে রূপান্তর করতে চাই, হ্যাঁ, একে আমরা বাইনারিতে রূপান্তর করতে চাচ্ছি। একে আমরা রূপান্তর করতে চাচ্ছি কিসে? বাইনারিতে। আচ্ছা, এটা একটা ঋণাত্মক সংখ্যা, তাই তো? তো ঋণাত্মক সংখ্যার বাইনারি রূপান্তর করার জন্য আমাদের তিনটা পদ্ধতি আছে। ঋণাত্মক সংখ্যার বাইনারি মান বের করার জন্য, ঋণাত্মক সংখ্যার বাইনারি নির্ণয় করার জন্য আমাদের তিনটা পদ্ধতি আছে। এক নম্বর পদ্ধতি হচ্ছে সাইন ম্যাগনিটিউড। এক নম্বর পদ্ধতি হচ্ছে সাইন ম্যাগনিটিউড। দুই নম্বর পদ্ধতি হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট, এবং তিন নম্বর পদ্ধতি হচ্ছে টুয়েস কমপ্লিমেন্ট। হ্যাঁ, তো ঋণাত্মক সংখ্যার বাইনারি মান বের করার জন্য আমরা তিনটা পদ্ধতি ইউজ করতে পারি। এক নম্বর হচ্ছে সাইন ম্যাগনিটিউড, দুই নম্বর হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট, আর তিন নম্বর হচ্ছে টুয়েস কমপ্লিমেন্ট। সো এই দুইটা পদ্ধতি হচ্ছে আদিম কালের পদ্ধতি। এই দুইটা পদ্ধতি আমরা ব্যবহার করব না, এগুলো বাদ, এগুলো আমাদের বইয়ের নাই। আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে টুয়েস কমপ্লিমেন্ট। অর্থাৎ আমরা টুয়েস কমপ্লিমেন্টের মাধ্যমে ঋণাত্মক সংখ্যার বাইনারি মান নির্ণয় করব। তাহলে টুয়েস কমপ্লিমেন্টের মাধ্যমে ঋণাত্মক সংখ্যার বাইনারি মান বের করার জন্য আমাদের কয়েকটা স্টেপ ফলো করতে হবে। হ্যাঁ, একটু খেয়াল করো আমরা কি কি স্টেপ ফলো করে আমরা ঋণাত্মক সংখ্যার বাইনারি মান বের করতে পারি। আমরা একটা ঋণাত্মক সংখ্যার বাইনারি মান বের করার জন্য কি কি স্টেপ ফলো করতে পারি? এক নম্বর স্টেপ হচ্ছে
এক নম্বর স্টেপ হচ্ছে ঋণাত্মক সংখ্যার ধনাত্মক মানটাকে আগে বাইনারিতে রূপান্তর করব। এক নম্বর স্টেপ হচ্ছে ধনাত্মক মানটাকে আগে বাইনারিতে রূপান্তর করব। ধনাত্মক মানটাকে আগে বাইনারি রূপান্তর করব। তাহলে এখানে দেওয়া আছে -15, আমরা প্রথমে 15কে অর্থাৎ 15কে বাইনারিতে রূপান্তর করে নিব। অর্থাৎ -15 এর বাইনারি রূপান্তর করার আগে আমরা ধনাত্মক মানটাকে অর্থাৎ 15কে বাইনারিতে রূপান্তর করে নিব। তাহলে খেয়াল করো, আমরা যদি 15 যেটা আছে বা 15 একে যদি আমরা বাইনারিতে রূপান্তর করতে চাই, তোমরা নিশ্চয়ই সকলেই জানো আমরা এটা কিভাবে করি। মনে আছে আমাদের রূপান্তর, আমরা 10টাকে বাদ দিয়ে দিব। এখানে 10 যেটা আছে একে আমরা বাদ দিয়ে দিব। তাহলে 10 যদি বাদ দিয়ে দিই, সংখ্যা আর বেস বাকি রইলো। আর সংখ্যা আর বেস কি এই তীর চিহ্নের দুই পাশে, আর সংখ্যা আর বেস যদি দুই পাশে থাকে আমরা কি করি, চোখ বন্ধ করে আমরা ভাগ করি। তাহলে আমরা 15কে ভাগ করব কত দিয়ে? অবভিয়াসলি 2 দিয়ে ভাগ করব 15কে, তাই না? আচ্ছা, 10 বাদ সংখ্যা আর বেস দুই পাশে আমরা ভাগ করব কি দিয়ে ভাগ করব? আমরা 2 দিয়ে ভাগ করব। তাহলে 2 দিয়ে যদি 15কে ভাগ করি কত আসে রেজাল্টটা? 7 দুগুণে 14, 7 দুগুণে 14, তার মানে ভাগশেষ কত? 1। এই 7কে ভাগ করব আমরা আবার 2 দিয়ে, তার মানে 3 দুগুণে 6, 7 হওয়ার জন্য কত প্রয়োজন? 1 প্রয়োজন। এই 3কে ভাগ করব আবার 2 দিয়ে, তাহলে 2 একে 2, ভাগশেষ কত? 1। এবার এই 1কে ভাগ করব কি? আবারও 2 দিয়ে, তাহলে 2 দিয়ে 1 এ ভাগ যায়? যায় না, তার মানে আমরা শূন্য বসায় দিব। আর এখানে যে 1 আছে এটাকে টান দিয়ে আমরা এখানে বসায় দিব। দ্যাট মিন্স আমাদের এই 15 যেটা আছে, এই যে 15 এর বাইনারি মানটা আমরা কত পেয়েছি? 1। এটা কিন্তু রেজাল্ট না, এটা রেজাল্ট। 1 1 1 1 অর্থাৎ 1 1 1 1, এটা হচ্ছে আমাদের বাইনারি রেজাল্ট। ঠিক আছে, অর্থাৎ আমরা আমাদের 1 নাম্বার কাজটা শেষ। আমরা ধনাত্মক মানটাকে আগে বাইনারিতে রূপান্তর করেছি। আচ্ছা, তোমরা চাইলে এই জিনিসটাকে শর্টকাট একটু টেস্ট করে ফেলতে পারো। কিভাবে টেস্ট করে ফেলতে পারো? এখানে কয়টা বিট আছে? 1 2 3 4। আমরা এখানে টেস্ট করছি, এটা অঙ্কের কোনো অংশ না। একটু টেস্ট করি যে 15 বাইনারি ভ্যালুটা কি আসলেই 1 1 1 1 কিনা। তাহলে এটাকে এখানে কয়টা বিট আছে? 1 2 3 4, 1 2 4 8। খেয়াল করো তো, 1 1 1 1 1 1 মানে সবগুলা বিট অন। 8 আর 4 12, 13 14 আর 1 15, তার মানে হচ্ছে আমাদের 15 এর বাইনারি মান হচ্ছে এটা। হ্যাঁ, ঠিক আছে, আমাদের অঙ্কটা। এটা কিন্তু অঙ্কের কোনো অংশ না, আমরা জাস্ট একটু টেস্ট করলাম। তোমরা চাইলে এইভাবে টেস্ট করে ফেলতে পারো খুব দ্রুত সময়ে যে তোমার 15 এর বাইনারি মানটা ঠিক আছে কিনা, বা যে কোনো সংখ্যার বাইনারি মানটা ঠিক আছে কিনা। আচ্ছা, তাহলে আমাদের 1 নম্বর ধাপটা শেষ, যে আমরা কি করলাম? ধনাত্মক সংখ্যার বাইনারি মানটা আগে বের করে নিলাম। ওকে, এবার আমাদের 2 নম্বর স্টেপে যেতে হবে। 2 নম্বর স্টেপ কি? 2 নম্বর স্টেপ হচ্ছে 2 নম্বর স্টেপে আমরা হচ্ছে ধনাত্মক সংখ্যার বাইনারি মানটাকে 2s কমপ্লিমেন্ট করতে হবে। ধনাত্মক সংখ্যার বাইনারি মানকে ধনাত্মক সংখ্যার বাইনারি মানটিকে 2s কমপ্লিমেন্ট করতে হবে। ধনাত্মক সংখ্যার যে বাইনারি মানটা আমরা পেয়েছি ওই বাইনারি মানটাকে আমাদের 2s কমপ্লিমেন্ট করতে হবে। ঠিক আছে, ধনাত্মক সংখ্যার যে বাইনারি মানটা পেয়েছি তাকে 2s কমপ্লিমেন্ট করতে হবে। এবং একটা জিনিস অবশ্যই আমাদের মনে রাখতে হবে যে 2s কমপ্লিমেন্ট অলওয়েজ 8 বিটের জন্য করতে হয়। ঠিক আছে, মানে 2s কমপ্লিমেন্ট অলওয়েজ 8 বিটের জন্য করব আমরা। 2s কমপ্লিমেন্ট আমরা অলওয়েজ কত বিটের জন্য করব? 8 বিটের জন্য। আচ্ছা, এখন আমরা এটা একটু মুছে দেই। আমরা -15কে আমরা এটাকে বাইনারিতে রূপান্তর করতে চাচ্ছি। আমরা এটাকে বাইনারিতে রূপান্তর করতে চাচ্ছি। আচ্ছা, যাই হোক, এখন আমরা কি করব? আমরা ফার্স্ট অফ অল আমরা 15 এর বাইনারি মানটা বের করেছি, ওইটা আমরা লিখে দিব যে 15 এর বাইনারি 15 এর বাইনারি মান কত পেয়েছি আমরা? 1 1 1 1, তাই তো? মনে আছে আমরা 15 এর বাইনারি মান কত পেয়েছিলাম? 1 1 1 1। এটা কত বিটে আছে? 4 বিটে। আমি বলেছিলাম যে 2s কমপ্লিমেন্ট ধনাত্মক 2 নম্বর ধাপ হচ্ছে ধনাত্মক সংখ্যার বাইনারি মানটিকে 2s কমপ্লিমেন্ট করতে হবে। আমরা এখানে 2s কমপ্লিমেন্ট করব। তো 2s কমপ্লিমেন্ট কত বিটের জন্য করতে হবে? 8 বিটের জন্য, কিন্তু আমাদের এখানে আছে কত বিট? 4 বিট। তাহলে কি করতে হবে এই ক্ষেত্রে? আমাদের এই 4 বিটেরটা
বামে 4টা শূন্য দিয়ে 8 বিট করতে হবে, কারণ তোমরা সবাই জানো নিশ্চয়ই যে বামে শূন্যের কোনো দাম নাই। তার মানে এখানে আমরা বামে 1 2 3 4টা 0 দিয়ে দিতে পারি। কথা ক্লিয়ার? এবার হচ্ছে আমরা কি করব, 2s কমপ্লিমেন্ট করব। কিন্তু তোমরা জানো নিশ্চয়ই যে 2s কমপ্লিমেন্ট করার আগে আমাদের 1s কমপ্লিমেন্ট করতে হয়। ঠিক আছে, নামগুলো কিন্তু খুবই কঠিন, কমপ্লিমেন্ট, 2s কমপ্লিমেন্ট, 1s কমপ্লিমেন্ট, কিন্তু কাজগুলো একদম সহজ। 1s কমপ্লিমেন্ট মানে হচ্ছে, একটু খেয়াল করো, এটা কি একটা কলম, একে যদি তুমি উল্টায় দাও এটাই 1s কমপ্লিমেন্ট। মানে কমপ্লিমেন্ট মানে হচ্ছে যা ছিল তাকে উল্টায় দিবা। এটা কলম, একে তুমি একবার উল্টায় দিলা 1s কমপ্লিমেন্ট, আবার উল্টায় দিলা 2s কমপ্লিমেন্ট, এটাই, আর কিছুই না। তাহলে 1s কমপ্লিমেন্ট, 1s কমপ্লিমেন্ট, 1s কমপ্লিমেন্ট মানে কি? 1s কমপ্লিমেন্ট মানে হচ্ছে যা ছিল তাকে উল্টায় দিব। যা ছিল তাকে আমরা উল্টায় দিব, এটাই হচ্ছে 1s কমপ্লিমেন্ট। অর্থাৎ এখানে 0 0 0 0 মানে 0 থাকলে 1 1 1 1 1 থাকলে 0, এইটুকুই হচ্ছে 1s কমপ্লিমেন্ট, আর কিছুই না। মানে যা ছিল তাকে আমরা উল্টায় দিলাম। এখন 1s কমপ্লিমেন্ট মানে উল্টায় দিলাম। এবার 2s কমপ্লিমেন্ট, এবার হচ্ছে আমরা 2s কমপ্লিমেন্ট করব। 2s কমপ্লিমেন্ট মানে কি? 2s কমপ্লিমেন্ট মানে হচ্ছে 1s কমপ্লিমেন্টের সাথে 1 যোগ করে দিব। 1s কমপ্লিমেন্টের সাথে যদি আমরা 1 যোগ করে দিই, এটা হচ্ছে 2s কমপ্লিমেন্ট। অর্থাৎ এখানে আমরা +1, ব্যাস, এইটুকুই হচ্ছে আমাদের 2s কমপ্লিমেন্ট। এবং এটা যদি আমরা করি তবে আমরা কি পেয়ে যাব? ঋণাত্মক সংখ্যার বাইনারি মান পেয়ে যাব। অর্থাৎ আমরা 15 এর বাইনারি মানটাকে -15 পেয়ে যাব। অর্থাৎ আমরা -15 এর বাইনারি, এখানে আমরা কিন্তু তিনটা একসাথে যোগ করব না, আমরা জাস্ট এটার সাথে এটা যোগ করব। অর্থাৎ 1 এর সাথে 0 যোগ করলে কত হয়? 1। আর এখানে তো আর কিছুই নেই, তার মানে যা আছে তাই লিখে দেব। 0 0 0 1 1 1 1। একটু খেয়াল করো, এই হচ্ছে আমাদের -15 বাইনারি মান। আশা করি সবাই বুঝতে পেরেছো। আমরা কি করলাম? আমরা হচ্ছে -15 এর বাইনারি মানটা বের করে নিলাম। কিভাবে বের করলাম? 2s কমপ্লিমেন্ট পদ্ধতিতে বের করলাম। আচ্ছা, 2s কমপ্লিমেন্ট মানে আমরা 2 নাম্বার ধাপটা আমাদের শেষ। আমি আরেকবার ওভারভিউ করছি। আমাদেরকে প্রশ্নে বলছিল যে -15 যেটা আছে ডেসিমেলে, এর বাইনারি মানটা তোমরা বের করো। সে ডেসিমেলে থাকুক, অক্টালে থাকুক, যেটাতে মন চায় সেটাতে থাকুক। আমাদের প্রথম কাজ হচ্ছে কি? আমরা ধনাত্মক মানটাকে বাইনারিতে রূপান্তর করব। অর্থাৎ এটা ছিল কি সে ডেসিমেলে, একে আমরা বাইনারিতে রূপান্তর করে নিব আগে। তাহলে আমরা এই 15 এর বাইনারি মানটা বের করার পরে কত পেয়েছিলাম? 1 1 1 1, তাই তো? 4টা 1 পেয়েছিলাম। তাহলে এই ছিল আমাদের প্রথম ধাপ। দ্বিতীয় ধাপে আমরা কি করেছি? ধনাত্মক সংখ্যার বাইনারি মানটিকে, এই ধনাত্মক সংখ্যার বাইনারি মানটিকে আমরা 2s কমপ্লিমেন্ট করেছি। তার মানে 2s কমপ্লিমেন্ট কত বিটের জন্য করতে হয়? 8 বিটের জন্য করতে হয়। তো এই জন্য আমরা যেহেতু 1 1 1 1 পেয়েছিলাম, বামে আর 4টা শূন্য দিয়ে আমরা 8 বিট করে নিলাম। এবার 2s কমপ্লিমেন্ট করার জন্য প্রথমে আমাদের 1s কমপ্লিমেন্ট করতে হয়। তাহলে 1s কমপ্লিমেন্ট মানে কি? যা ছিল তাকে আমরা উল্টায় দিব, এটাই হচ্ছে 1s কমপ্লিমেন্ট। মানে যা ছিল তাকে আমরা উল্টায় দিব, এটাই হচ্ছে 1s কমপ্লিমেন্ট। তাহলে 0 থাকলে 1, 0 থাকলে 1, 1 থাকলে 0, এভাবে আমরা কি করলাম? 1s কমপ্লিমেন্টটা করে ফেললাম। এবার 2s কমপ্লিমেন্ট। তাহলে 2s কমপ্লিমেন্ট মানে কি? 1s কমপ্লিমেন্টের সাথে শুধুমাত্র 1 যোগ করে দিব। 1s কমপ্লিমেন্টের সাথে 1 যোগ করে দেওয়াই হচ্ছে 2s কমপ্লিমেন্ট। তাহলে এই 1s কমপ্লিমেন্টের সাথে জাস্ট 1 যোগ করে দিলাম, 2s কমপ্লিমেন্ট হয়ে গেল। তোমরা আবার ভুল করে এই তিনটাই যোগ করে ফেলো না, জাস্ট এই দুইটা যোগ করতে হবে আমাদের। তাহলে এই যে এই দুইটা যোগ করা মানেই হচ্ছে 2s কমপ্লিমেন্ট। আর 2s কমপ্লিমেন্ট করা মানেই তুমি মাইনাস মানটা পেয়ে গেছো। অর্থাৎ 15 এর 2s কমপ্লিমেন্ট করা মানে -15 এর বাইনারি মান বের হয়ে চলে আসছে। তাহলে -15 এর বাইনারি মান কি? 1 এর সাথে, এই 1 এর সাথে 0 যোগ করলে 1, বাকি যা আছে তাই। অর্থাৎ এটাই হচ্ছে আমাদের কি? এটাই হচ্ছে আমাদের -15 এর বাইনারি মান। অর্থাৎ আমরা এভাবেই ঋণাত্মক সংখ্যার বাইনারি মান বের করে ফেলতে পারি। আচ্ছা, এই মানটা যে ঠিক আছে এটা তোমরা কিভাবে বুঝবা? এই -15 এর বাইনারি মান যে এটা তোমরা কিভাবে বুঝবা? একটু দেখো, তোমাদের একটা টেস্ট করাই। এটা নিশ্চয়ই তোমরা সকলেই বুঝতে পেরেছো। আমি এটা মুছে দিচ্ছি। একটু দেখো, আমি এটাকে একটু পাশে রাখি, খেয়াল করো। আমরা 15 এর বাইনারি কত জানি? আমরা 15 এর বাইনারি কত বের করেছিলাম? 0 0 0 0 1 1 1 1।
আমরা -15 এর বাইনারি মান কত বের করেছিলাম? -15 এর বাইনারি কত বের করেছিলাম? 11110001, অর্থাৎ 11110001। দেখো তো 15 আর -15 দুইটা যোগ করলে কত আসে? 15 প্লাস -15 দুইটা যোগ করলে কত পাই আমরা? অবভিয়াসলি 0 পাই, তাই না? 15 প্লাস -15 যোগ করলে আমরা কত পাই? 0 পাই। তার মানে এখানে পাই আমরা কত? 0। মানে এই দুইটা যোগ করলে আমরা কত পাই? 0 পাই। তাহলে দেখো এই দুইটা যোগ করলে আমরা 0 পাবো। দ্যাট মিন্স এইটা এবং এইটা এই দুইটা যোগ করলে আমরা কত পাবো? অবভিয়াসলি 0 পাবো। দেখো আমরা পাই কিনা। এই দুইটা যোগ করলে কি 0 পাই? দেখো একটু যোগ করে দেখি। 1 আর 1 তোমাদের মনে আছে 0 ভ্যালু কত? ডেসিমেলে 0 বাইনারিতে কত? 0। ডেসিমেলে 1 বাইনারিতে কত? 1। ডেসিমেলে 2 বাইনারিতে কত? 10। ডেসিমেলে 3 বাইনারিতে কত? 11। এটা নিশ্চয়ই তোমাদের সকলের মনে আছে। তাহলে 1 আর 1 যোগ করলে কত হয়? 2। 2 এর ভ্যালু কত? 10। 10 এর 0 হাতে আছে কত? 1। এই 1 আর হাতের 1 আবার 2। 2 এর 0 হাতে আছে 1। এই 1 আর হাতের 1 আবার 0 হাতের 1। এই 1 আর হাতের 1 আবার 0 হাতের 1। এই 1 আর হাতের 1, তো 1 আর 1 আবার 2, 2 এর 0 হাতের 1। এই 1 আবার হাতের 1 আবার 0 হাতের 1। এই 1 আর হাতের 1 আবার 2, 2, 2 এর কি আবার 0 হাতের 1। এই 1 আর হাতের 1 আবারও 0 হাতের কি 1। এই এখানে তোমরা নিশ্চয়ই যোগটা বুঝতে পেরেছো। যোগটা আমরা আগে থেকে করে এসেছি। তো একটু খেয়াল করো, এখানে আমাদের কত আসছে? 0 এর বাইনারি মানটা কত আসছে? 1000000000। ঠিক আছে? একটু খেয়াল করো, তোমরা এখন অনেকেই নিশ্চয়ই বলবা যে ভাই এখানে তো 0 আসলো না, বামে একটা 1 আছে। তুমি একটু খেয়াল করো তো, আমরা কত বিটের জন্য কাজ করেছিলাম? 8 বিটের জন্য কাজ করেছিলাম, তাই না? আমরা 8 বিটের জন্য কাজ করেছিলাম। আমাদের বিট আসছে কয়টা? 1 2 3 4 5 6 7 8 9, 9টা। আমরা 8 বিটের জন্য কাজ করেছিলাম, বিট আসছে কয়টা? 9টা। এখানে সর্ববামের যেই বিটটা আছে এই বিটটাকে বলা হয় ক্যারি বিট। এখানে সর্ববামের যেই বিটটা, এই বিটটা হচ্ছে ক্যারি বিট। দ্যাট মিন্স ক্যারি বিটকে আমরা বাদ দিয়ে দিতে পারি। ক্যারি বিটকে আমরা বাদ দিতে পারি। সো এই ক্যারি বিটকে যদি আমরা বাদ দিই তাহলে আমাদের কত আসলো রেজাল্ট? 0। অর্থাৎ আমরা এই 15 এর সাথে -15 যোগ করলে 0 পাই এবং এটার সাথে এটা যোগ করলে আমরা 0 পাই। কথা ক্লিয়ার? এই ছিল আমাদের ঋণাত্মক সংখ্যার বাইনারি মান বের করা, এবং এটা যে হয়েছে তার একটু টেস্ট করে তোমাদেরকে দেখাই দিলাম। এইটুকু জিনিস যদি তোমরা সকলেই বুঝতে পারো তবে তোমরা সবাই সৃজনশীল সলভ করতে পারবে। আমি একটা প্রশ্ন তোমাদের সলভ করে দিচ্ছি। একটা প্রশ্ন আমি তোমাদেরকে সলভ করে দিচ্ছি। মনে করো রাকিবের আছে 30 টাকা। রাকিবের আছে 30 টাকা এবং সজীবের আছে 25 টাকা। এবার তোমাকে প্রশ্ন করা হলো রাকিব এবং সজীবের টাকার পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো। রাকিব এবং সজীবের টাকার পার্থক্য, রাকিব ও সজীবের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো। রাকিবের আছে 30 টাকা যেটা আছে ডেসিমেলে, এবং বলছে সজীবের আছে 25 টাকা যেটা আছে অক্টালে, এবং বলছে রাকিব ও সজীবের টাকার পার্থক্য যোগের মাধ্যমে বের করো। এই যোগের মাধ্যমে বের করো বলুক বা 2s কমপ্লিমেন্ট পদ্ধতিতে বের করে বলুক, যেভাবেই বের করতে বলুক না কেন আমরা বুঝে নিব যে এটা আমরা 2 এর পরিপূরকের মাধ্যমেই নির্ণয় করব। ঠিক আছে? তো এখন এই অঙ্কটা করার জন্য আমাদেরকে কিছু স্টেপ ফলো করতে হবে। এই অঙ্কটা করার জন্য আমরা কিছু স্টেপ ফলো করব। হ্যাঁ, কি স্টেপ ফলো করব? এক নাম্বার স্টেপ হচ্ছে যাদের পার্থক্যটা বের করতে বলবে তাদের প্রত্যেকের মূল্যটা বা দুইটা ভ্যালুকেই আমরা কি করব? বাইনারি এবং ডেসিমেলে
রূপান্তর করে নিব। তাহলে যে দুইটা ভ্যালুকে আমাদের পার্থক্য নির্ণয় করতে বলবে এই দুইটা ভ্যালুকে আমরা কি করব বাইনারি এবং ডেসিমেলে রূপান্তর করে নিব। তাহলে প্রথমেই দুইটা সংখ্যাকেই বাইনারি ও ডেসিমেলে রূপান্তর করব। যে দুইটা সংখ্যাকে পার্থক্য বের করতে বলবে তাহলে দুইটাকেই আমরা কি করব বাইনারি এবং ডেসিমেলে ভাগ করে নিব। তারপর তাহলে এই কাজটা আমরা একটু করি, যেই সংখ্যাগুলোকে বাইনারিতে রূপান্তর করতে পার্থক্য করতে বলছে এগুলোকে আমরা প্রথমে বাইনারি এবং ডেসিমেলে ভাগ করে নিই, রূপান্তর করে নিই। দেখো আমাদের দেওয়া আছে কি রাকিবেরটা তো ডেসিমেলে দেওয়াই আছে, তাহলে তারটা ডেসিমেলে বের করার কোনো প্রশ্নই আসে না। তাহলে রাকিবেরটাকে আমরা কি করব, রাকিবেরটা ডেসিমেলে দেওয়াই আছে, আমরা বাইনারিতে রূপান্তর করব। তাহলে এখানে লিখে নেই যে রাকিবের আছে 30 টাকা, একে বাইনারিতে রূপান্তর করি, তাহলে এখানে যেটা আছে 30 ডেসিমেলে, এই থেকে আমরা কিসে রূপান্তর করব বাইনারিতে। একটু খেয়াল করো, তোমাদের নিশ্চয়ই মনে আছে 10টাকে বাদ দিয়ে দিব, সংখ্যার বেশ দুই পাশে আমরা ভাগ করব। তাহলে এখানে যেটা আছে 30 একে ভাগ করব আমরা 2 দিয়ে। তাহলে 30 কে যদি 2 দিয়ে ভাগ করি কত আসে, 15 দুগুণে 30 ভাগশেষ 0, এটাকে আবার যদি 2 দিয়ে ভাগ করি 7 দুগুণে 14 ভাগশেষ 1, এটাকে আবার 2 দিয়ে ভাগ করলে কত হয় 3 দুগুণে 6 ভাগশেষ কত 1, এটাকে আবার 2 দিয়ে ভাগ করলে 2 একে 2 ভাগশেষ 1, এটাকে আবার 2 দিয়ে ভাগ করলে ভাগ যায় না, তার মানে 0, এই 1টাকে এখানে বসাই দিব, ব্যাস। তাহলে আমরা কি করলাম, এই 30 যেটা আছে একে আমরা, অর্থাৎ রাকিবের কাছে যত টাকা আছে 30, একে আমরা কি করলাম বাইনারিতে রূপান্তর করে নিলাম। আমাদের রেজাল্ট কত হলো 11111110। এই হচ্ছে রাকিবের মূল্যটাকে আমরা বাইনারিতে রূপান্তর করে নিলাম। দেখো এটাকে যদি তোমরা একটু টেস্ট করতে চাও কিভাবে টেস্ট করতে পারবা, এখানে কয়টা বিট আছে 1 2 3 4 5টা, 1 2 4 8 16। দেখো তো এটা হয় কিনা, 1 1 1 1 0 16 আর 4 20 8 আর 2 10 30। তার মানে আমাদের অঙ্কটা ঠিক আছে, আমাদের বাইনারি রূপান্তরটা ঠিক আছে। আচ্ছা, এভাবে তোমরা এই অঙ্কটা ধাপে ধাপে সম্পন্ন করার সাথে সাথে টেস্ট করে নিবা তোমাদের অঙ্কটা হচ্ছে কিনা। আচ্ছা, তাহলে আমরা কি করলাম, আমরা রাকিবের যেই মূল্যটা আছে রাকিবের মূল্যটাকে আমরা বাইনারি রূপান্তর করে নিলাম। কত আসলো 11110। আমি পাশে একটু নোট করে রাখছি যেহেতু এটা মুছে দিব। আচ্ছা, তাহলে আমরা কি করলাম, আমরা রাকিবের, আমাদেরকে বলছে 1 নম্বর নিয়ম হচ্ছে দুইটা সংখ্যাকে বাইনারি এবং ডেসিমেলে রূপান্তর করতে হবে। তাহলে আমরা রাকিবেরটাকে বাইনারি এবং ডেসিমেলে রূপান্তর করে নিলাম। এখন আমরা সজীবের যেটা আছে, সজীবের যে টাকাটা আছে ওইটাকে বাইনারি এবং ডেসিমেলে রূপান্তর করে নিব। আচ্ছা, এখন আমরা চলে যাব সজীবের টাকায়। সজীবের আছে কত টাকা, সজীবের আছে 25 টাকা, যেটা আছে অক্টালে। সজীবের আছে 25 টাকা এবং এটা অক্টালে আছে। হ্যাঁ, সজীবের আছে 25 টাকা, একে আমরা কিসে রূপান্তর করব বাইনারি এবং ডেসিমেল দুইটাতে রূপান্তর করে নিব। তো তোমার ইচ্ছা, তুমি যেটাতে মন চায় সেটাতে প্রথমে রূপান্তর করতে পারো। তাহলে আমরা প্রথমে বাইনারিতে রূপান্তর করে নিই। তোমাদের নিশ্চয়ই সকলের মনে আছে আমরা কিভাবে অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর করি। অক্টাল এবং বাইনারির সম্পর্ক কত বিটের, 3 বিটের, তাই না? মনে আছে নিশ্চয়ই তোমাদের 1 to 4 এই 3 বিটের হচ্ছে সম্পর্ক, বাইনারি এবং অক্টালের সম্পর্ক। তাহলে এখানে ওর সজীবের যে টাকাটা আছে 25, একে আমরা বাইনারিতে রূপান্তর করব। তাহলে 5 কে যদি আমরা বাইনারিতে রূপান্তর করতে চাই কি করতে হয়, 1 এটা হচ্ছে 4 এই 4 আর 1 5, এটা 0, দ্যাট মিন্স 101। এবং 2 কে যদি আমরা বাইনারিতে রূপান্তর করতে চাই তাহলে 2 এটা এই বিটটা কাউন্ট করব, বাকিগুলা অফ, অর্থাৎ 0 1 0 0 1 0। দ্যাট মিন্স আমরা কি করলাম, আমরা হচ্ছে সজীবের যে টাকাটা আছে অক্টালে তাকে আমরা কিসে রূপান্তর করব, বাইনারিতে। তাহলে রেজাল্টটা কত হবে 0 1 0। তো বামের শূন্য যেহেতু না লিখলেও কোনো সমস্যা নাই, 1 0
101 এ হচ্ছে আমাদের বাইনারি ভ্যালুটা। অর্থাৎ আমরা কি করলাম, সজীবের যেই টাকাটা আছে একে আমরা বাইনারি রূপান্তর করে নিলাম। সজীবের টাকাটার বাইনারি কত, 10101 এ হচ্ছে সজীবের বাইনারি মূল্যটা। আচ্ছা, এখন আমরা চাইলে কি করতে পারবো, এটাকে অক্টালে ডেসিমেলে রূপান্তর করতে হবে আমাদের। এবার আমরা সজীবের যে মূল্যটা আছে, সজীবের যে টাকাটা আছে একে আমরা ডেসিমেলে রূপান্তর করব। ঠিক আছে, তো একে আমরা এখন ডেসিমেলে রূপান্তর করব। বাইনারিতে রূপান্তর শেষ, এখন আমরা ডেসিমেলে রূপান্তর করব। হ্যাঁ, তো ডেসিমেলে যদি রূপান্তর করি তাহলে কি করতে হবে আমাদের, এখানে আছে অক্টালে 25, এটা আছে অক্টালে, এই থেকে আমরা রূপান্তর করব কিসে, ডেসিমেলে। একটু খেয়াল করো, তোমাদের নিশ্চয়ই মনে আছে 10 কে আমরা বাদ দিয়ে দিব, সংখ্যার যেহেতু এক পাশে আমরা কি করব, গুণ করব, তাই তো। এই গুণটা কি রকম, এই যে 25 এটাকে আমরা গুণ করব কি দিয়ে, 8 দিয়ে, অর্থাৎ এই 5 কে আমরা গুণ করব 8 দিয়ে, এই 2 কে আমরা গুণ করব 8 দিয়ে। এবার মনে আছে কি করি, এখানকার যে পজিশনগুলো, এই পজিশনগুলো আমরা পাওয়ার হিসেবে দিয়ে দিই। তাহলে এটার পজিশন কত, 0, এটার পজিশন কত, 1। এবার খেয়াল করো, এই 0 পজিশন এই বেজের উপরে আমরা দিয়ে দিব, এই 1 পজিশন এটার উপরে দিয়ে দিব। তাহলে আমাদের রেজাল্ট কত আসে, এখানে রেজাল্ট আসে 5, এখানে রেজাল্ট আসে 16। 16 আর 5 কত হয়, 21। এই 21 হচ্ছে আমাদের ডেসিমেল ভ্যালু। অর্থাৎ আমরা সজীবের টাকাটা কি করলাম, ডেসিমেলে রূপান্তর করে নিলাম। তাহলে সজীবের টাকার ডেসিমেল ভ্যালুটা কত, ডেসিমেল ভ্যালুটা হচ্ছে 21। এই জিনিসটা আমরা নোট করে নিলাম, কারণ আমরা তো এটুকু মুছে দিব। আচ্ছা, তাহলে আমরা আমাদের প্রথম কাজটা শেষ, আমাদের প্রথম এই রুলসটা শেষ। আমরা এগুলো একটু মুছে দিই, এগুলো আমাদের প্রয়োজন পড়বে না, এগুলো আমরা মুছে দিই। আমাদের 1 নাম্বার কাজটা শেষ। আমরা কি করলাম, দুইটা সংখ্যাকে ডেসিমেল এবং বাইনারিতে রূপান্তর করে নিলাম। আমরা রাকিবের টাকাটাকেও ডেসিমেল এবং বাইনারিতে রূপান্তর করে নিলাম, আমরা সজীবের টাকাটাকেও ডেসিমেল এবং বাইনারিতে রূপান্তর করে নিলাম। তাহলে আমাদের 1 নাম্বার কাজ শেষ। কথা ক্লিয়ার? তাহলে আমরা এই অঙ্কটা করার জন্য আমাদের 1 নাম্বার কাজ শেষ। 2 নাম্বার কাজ কি করতে হবে, 2 নাম্বার কাজ হচ্ছে ছোট সংখ্যাটাকে ঋণাত্মক সংখ্যার বাইনারিতে রূপান্তর করতে হবে। আমরা নিশ্চয়ই একটু আগে ঋণাত্মক সংখ্যার বাইনারি শিখে আসছি। তো ছোট সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করব। তাহলে আমরা কি করব, এটুকু আমরা একটু মুছে দেই, এটুকু আমাদের শেষ, আমাদের এটুকু প্রয়োজন পড়বে না, এটুকু তোমরা খাতায় তুলে নাও। তাহলে আমরা কি করলাম, আমরা হচ্ছে ছোট সংখ্যাটাকে ঋণাত্মক সংখ্যার বাইনারিতে রূপান্তর করব। ছোট সংখ্যা যেটা আছে, ছোট সংখ্যাটাকে ঋণাত্মক সংখ্যার বাইনারিতে রূপান্তর করব। একটু খেয়াল করে দেখো তো, এখানে ছোট সংখ্যা কোনটা, রাকিবের 30 টাকা আছে আর সজীবের আছে কত, 21 টাকা। তাহলে আমরা ডেসিমাল ভ্যালুটা দেখে বুঝতে পারতেছি যে সজীবের টাকাটা ছোট। তাহলে সজীবের যে টাকাটা আছে একে আমরা কি করব, ঋণাত্মক সংখ্যার বাইনারিতে রূপান্তর করে নিব। ঠিক আছে, তাহলে এখানে আমরা একটু লিখে নিই, সজীবের টাকা 2 নম্বর ধাপে হচ্ছে আমরা ছোট সংখ্যাটাকে ঋণাত্মক সংখ্যার বাইনারিতে রূপান্তর করব। তাহলে সজীবের টাকা কত, 21। একে আমরা কি করব, ঋণাত্মক সংখ্যার বাইনারিতে রূপান্তর করব। তাহলে এখানে আমরা লিখব কিভাবে, 21 এর বাইনারি মান, 21 এর বাইনারি মান খেয়াল করো, আমরা 21 এর বাইনারি মানটা আগে থেকেই বের করে রেখেছি, 10101 10101। দেখো তো এখানে কয়টা বিট হয়েছে, 1 2 3 4 5টা। তাহলে মনে আছে আমরা কি করি, ঋণাত্মক সংখ্যার বাইনারি মান আমরা অবশ্যই ঋণাত্মক সংখ্যার বাইনারি মানটা কত বিটের জন্য করি, 8 বিটের জন্য। তাহলে এটাকে আমরা যেহেতু এখানে 1 2 3 4 5টা বিট হয়েছে, আমরা বামে আর 3টা শূন্য দিয়ে দিব, 1 2 3। এবার 8 বিটের জন্য হয়ে গেল। এবার হচ্ছে এটাকে ঋণাত্মক সংখ্যার বাইনারি মান বের করার জন্য কি করতে হয়, ফার্স্ট অফ অল ওয়ান্স কমপ্লিমেন্ট করতে হয়। তাহলে ওয়ান্স কমপ্লিমেন্ট যে কথা, পরিপূরক একই কথা। আমরা এখানে ওয়ান্স কমপ্লিমেন্ট না লিখে লিখতে পারতাম 1 এর পরিপূরক, 2 এর পরিপূরক, এরকম। তাহলে ওয়ান্স কমপ্লিমেন্ট কি,
যা ছিল তাকে আমরা উল্টায় দিব, অর্থাৎ 0 থাকলে 1 1 1, 1 থাকলে 0, 0 থাকলে 1, 1 থাকলে 0, 0 থাকলে 1, 1 থাকলে 0। তাহলে এই হয়ে গেল আমাদের ওয়ান্স কমপ্লিমেন্ট। এখন আমরা কি করব? এখন আমরা 2 এর পরিপূরক করব। তাহলে 2 এর পরিপূরক মানে কি? 2s কমপ্লিমেন্ট। 2s কমপ্লিমেন্ট মানে কি? যা ছিল তার সাথে আমরা 1 যোগ করে দিব। এটা যদি আমরা করি তাহলে আমরা কি পেয়ে যাব? আমরা হচ্ছে 2 এর পরিপূরক পেয়ে যাব। অর্থাৎ 2 এর পরিপূরক বের করা মানে কি? মানে হচ্ছে যাকে আমরা 2 এর পরিপূরক করছি তার ঋণাত্মক সংখ্যার মানটা পেয়ে যাওয়া। অর্থাৎ আমরা -21 এর বাইনারি মান পেয়ে গেছি। আমরা -21 এর বাইনারি মানটা পেয়ে গেছি। এটা কিভাবে করব? 1 আর 0। তোমরা ভুলেও কিন্তু তিনটা একসাথে যোগ করো না, জাস্ট এইটা এবং এইটা আমরা যোগ করব, ঠিক আছে? আচ্ছা, এখন 1 আর একের সাথে 0 যোগ করলে কত হয়? একের সাথে 0 যোগ করলে 1, আর তো কিছু নাই, তো যা আছে তাই আমাদের রেজাল্ট। অর্থাৎ 1 0 1 0 1 1 1, এই হচ্ছে আমাদের -21 এর বাইনারি মান। তাহলে -21 এর বাইনারি মান আমরা পেয়ে গেলাম, ঠিক আছে? তাহলে আমরা কি করলাম? ছোট সংখ্যাটাকেও বাইনারিতে রূপান্তর করে নিলাম। কথা ক্লিয়ার? তাহলে আমাদের 2 নাম্বার স্টেপটাও শেষ। আমরা 1 নাম্বার ধাপটাও সম্পন্ন করেছি, দুইটা সংখ্যাকে ডেসিমাল এবং বাইনারিতে রূপান্তর করেছি। তারপর ছোট সংখ্যাটাকে আমরা কি করেছি? ঋণাত্মক সংখ্যা আর বাইনারিতে রূপান্তর করেছি। এবার আমাদের তৃতীয় স্টেপ অর্থাৎ থার্ড স্টেপে আমরা কি করব? এইটুকু যদি সবাই বুঝে থাকো তাহলে আমরা এইটুকু একটু মুছে দিই, এবং মুছে দেওয়ার আগে আমরা এই রেজাল্টটা একটু সাইডে নোট করে রাখি, যেহেতু এই রেজাল্ট আমাদের পরবর্তীতে লাগবে। এই রেজাল্টটা আমরা একটু সাইডে নোট করে রাখি। -21 যেটা ছিল এর মান, বাইনারি মানটা আমরা কত পেয়েছি? 111 111 01 011। এটা আমি একটু সাইডে নোট করে রাখলাম। এবার আমি এইটা মুছে দিই। এবার আমাদের কাজ হচ্ছে, আমি কি করব? 3 নাম্বার স্টেপে আমার কাজ হচ্ছে আমি ধনাত্মক সংখ্যার সাথে ঋণাত্মক সংখ্যার বাইনারিটা যোগ করব। আমি ধনাত্মক সংখ্যার সাথে ধনাত্মকের বাইনারি ও ঋণাত্মকের বাইনারি যোগ করব। ধনাত্মকের বাইনারি ও ঋণাত্মকের বাইনারিটা যোগ করে দিব। ধনাত্মকের বাইনারি এবং ঋণাত্মকের বাইনারি আমরা যোগ করব। আচ্ছা, তাহলে আমাদের ধনাত্মক সংখ্যার বাইনারিটা আমরা কত পেয়েছিলাম? রাকিবের যেটা আছে, মানে বড় সংখ্যাটা যেটা আছে 30, অর্থাৎ রাকিবের টাকা এর বাইনারি আমরা কত পেয়েছিলাম? 11110। এটা ছিল রাকিবের, অর্থাৎ 11110। কয় বিট? 1 2 3 4 5 বিট। তাহলে বামে আর 3টা শূন্য দিতে হবে আমাদের। 1 2 3, কারণ আমরা 8 বিটে কাজ করি, সেটা নিশ্চয়ই জানি। তাহলে রাকিবের টাকা হচ্ছে এত, এটার বাইনারিটা আমরা বের করে নিলাম। এখন বাইনারিটা আমরা লিখে দিলাম। এবার হচ্ছে ধনাত্মকটা লিখলাম, এবার ঋণাত্মক, হ্যাঁ, ধনাত্মকের বাইনারি এবং ঋণাত্মকের বাইনারি। তাহলে ঋণাত্মকের বাইনারিটা কত পেয়েছি আমরা? -21 এর বাইনারি কত পেয়েছি আমরা? 111। আমাদের অবশ্যই নিচে নিচে লিখতে হবে, না হলে আবার অঙ্ক করতে গিয়ে ঝামেলা লাগাই দিতে পারো। তাহলে সংখ্যাগুলো নিচে নিচে লিখতে হবে। 111 111 01 01 011 011। এবার আমাদের কাজ হচ্ছে ধনাত্মকের বাইনারি এবং ঋণাত্মকের বাইনারি আমরা কি করব? যোগ করব। আচ্ছা দেখো, এই দুটো যদি যোগ করি তাহলে কত হয়? এই যে 30 প্লাস -21 কত আসে? নিশ্চয়ই তোমরা জানো যে রেজাল্ট আসে 9। অর্থাৎ এই দুটো যোগ করলে কত আসে? 9, তাই তো? এই দুটো যোগ করলে কত আসে? 9। তো 9 এর বাইনারি কত আসে আমাদের? এটা এই দুটো কিন্তু আমরা বিয়োগ করব না, আমরা যোগ করব। অবভিয়াসলি যোগ করব। আমরা যোগের মাধ্যমে হচ্ছে বিয়োগটা বের করতেছি, মানে পার্থক্যটা বের করতেছি। তাহলে এটা যোগ করলে কত হয়? 1 আর 0 যোগ করলে 1, 1 আর 1 যোগ করলে 2, 2
2 এর ভ্যালু নিশ্চয়ই তোমরা জানো, তোমাদের নিশ্চয়ই এটা মনে আছে, 0 মানে 0, 1 মানে 1, 2 মানে 10, 3 মানে 11, এটা মনে আছে না তোমাদের? নিশ্চয়ই মনে আছে। তাহলে একারে 1 আর 1 2, 2 এর ভ্যালু কত? 10, 10 এর জন্য আমরা 0 বসাবো, হাতে রাখবো 1, তাহলে 1 আর হাতের 1 আবার কত হয়? 1 আর হাতের 1 2, 2 এর ভ্যালু কত? আবার 10, তো 10 0 বসাবো, হাতের কত? 1। এবার 1 আর 1 2, 2 আর হাতের 1 3, 3 এর 1 বসাবো, হাতে আছে 1, 1 আর 1 2, 2 এর 0 হাতের 1, 1 আর 1 2, 2 এর 0 হাতের 1, 1 আর 1 2, 2 এর 0 হাতের 1, 1 আর হাতের 1 2, 2 এর 0 হাতের 1, এই 1টা কি এখানে বসে যাবে। এই হচ্ছে আমাদের রেজাল্ট, ঠিক আছে? এটা প্রয়োজন নেই আমাদের, এটা মুছে দিই। তাহলে আমরা পার্থক্যটা বের করেছি, ঠিক আছে? এখানে একটা জিনিস খেয়াল করতে হবে আমাদের লাস্টে, যে আমরা কত বিটের জন্য কাজ করেছিলাম? 8 বিটের জন্য, কিন্তু আমাদের আসছে কয় বিট? 1 2 3 4 5 6 7 8 9টা বিট চলে আসছে। আমরা কাজ করেছিলাম 8 বিটের জন্য, কিন্তু চলে আসছে কত বিট? 9 বিট। এই জায়গায় আমাদের বলতে হবে যে এখানে সর্ববামের বিটটি হলো ক্যারি বিট, তাই একে বাদ দেয়া যায়। এখানে সর্ববামের বিটটি হলো ক্যারি বিট, তাই একে আমরা বাদ দিতে পারি। তাহলে যদি একে আমরা বাদ দিয়ে দিই, তাহলে আমাদের টোটাল রেজাল্ট কি? আমাদের টোটাল রেজাল্ট হচ্ছে, এখানে আমরা এবার বলবো আমাদের প্রশ্নে কি বলছিল, সে অনুযায়ী আমরা রেজাল্টটা লিখবো। প্রশ্নে কি বলছিল? যে রাকিব ও সজীবের টাকার পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো। তাহলে আমরা কি বলবো? রাকিব এবং সজীবের টাকার পার্থক্য, রাকিব ও সজীবের রাকিব ও সজীবের টাকার পার্থক্য 9, বা যদি আমরা এই বিটটাকে বাদ দিয়ে দিই, তাহলে আমরা বামের শূন্যগুলো বাদ দিতে পারবো, তাই তো? এই বিটটা যদি আমরা বাদ দিয়ে দিই, এটা যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে আমরা বামের শূন্যগুলো বাদ দিতে পারবো না? তাহলে বামের শূন্যগুলো যদি বাদ দিয়ে দিই, আমার রেজাল্ট হচ্ছে 1001, 1001, এত টাকা। এই হচ্ছে আমাদের অ্যান্সার, একটু দেখো 9 এর বাইনারি যদি তুমি করো, দেখবা এটাই চলে আসবে। কিভাবে? এখানে কয়টা বিট? 1 2 3 4, অর্থাৎ 1 2 4 8, দেখো তো 8 আর 1 9, বাকিগুলো 0, অর্থাৎ 1001, এই আমাদের রেজাল্ট, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের সৃজনশীল। এইটুকু যদি আমরা পারি, এটুকু যদি তোমরা সকলে বুঝতে পারো, তাহলে তোমরা নিঃসন্দেহে এই অধ্যায়ের যে কোনো সৃজনশীল সলভ করে ফেলতে পারবা। এবং আমাদের নেক্সট টপিকটা থাকবে, বা নেক্সট ক্লাসটা থাকবে, আমরা 2টা ক্লাসের মধ্যে এইটুকু পর্যন্ত কভার করতে পেরেছি, এবং আমাদের নেক্সট ক্লাসটা থাকবে হচ্ছে সৃজনশীল সলভ নিয়ে। এই বিশ্বের 3য় অধ্যায়ের জন্য যত রকম সৃজনশীল আছে, তোমরা কিন্তু এই 2টা ক্লাস দেখলে করে ফেলতে পারবা, এর বাইরে আর কিচ্ছু নাই। কথা ক্লিয়ার? তো এটুকু যদি সবাই বুঝতে পারো, তাহলে নেক্সট ক্লাসে আমরা সৃজনশীল সলভ করবো। নিশ্চয়ই সবাইকে দেখার আমন্ত্রণ রইল। তো ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।